হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মজিবুর দস্তরি বলছি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফিনল্যান্ডে যে নতুন পার্মানেন্ট রেসিডেন্স আইন হয়েছে এ বিষয়ে, এবং এর সাথে আগে যে নাগরিকত্ব আইন পরিবর্তিত হয়েছিল সে বিষয়ে একটু কথা বলবো। তো ফিনল্যান্ডের জাতীয় সংসদে নতুন যে পার্মানেন্ট রেসিডেন্স আইন হয়েছে সেটা 8ই জানুয়ারি থেকে কার্যকর হবে, এবং আগের এই নতুন আইনের ফলে যে সংশোধনের ফলে দেখা যাবে যে আগে পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার জন্য 4 বছর লাগতো ফিনল্যান্ডে এ পারমিটে যারা ছিলেন তাদের জন্য, তা এখন 6 বছরে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ 6 বছর লাগবে এখন পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে। এবং ফিনিশ বা সুইডিশ ভাষায় দক্ষতা বাধ্যতামূলক করা হয়েছে, যেটা যেমন উকি টেস্টে ইন্টারমিডিয়েট লেভেল আগে শুধু নাগরিকত্বের অ্যাপ্লিকেশনের জন্য লাগতো, এখন হয়তো সেই উকি টেস্ট বা অন্য কোনো টেস্ট সেটার বাধ্যতামূলক দক্ষতা ওখানে থাকতে হবে পার্মানেন্ট রেসিডেন্সের অ্যাপ্লিকেশন করার জন্য, এবং কমপক্ষে 2 বছর ফিনল্যান্ডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে নতুন আইনের ফলে। একজন আবেদনকারীর যদি ফিনল্যান্ডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকে, তা সত্ত্বেও সে যদি বেকারত্বের নিরাপত্তা সুবিধা বা কেলার তৈমিনতুলুতুকি বা সামাজিক সহায়তা সর্বোচ্চ 3 মাসের বেশি নিয়ে থাকে, তাহলে সে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য উপযুক্ত হবে না, অর্থাৎ সে অ্যাপ্লিকেশন করলেও তাকে পার্মানেন্ট রেসিডেন্স দেওয়া হবে না। এবং জননিরাপত্তা বা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য যদি সে ব্যক্তি হুমকি হয়, তাহলে সে পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার উপযুক্ত হবে না। এটা হচ্ছে মেইন বিষয়গুলো যেটা নতুন পার্মানেন্ট রেসিডেন্স আইনের। এর বাইরেও কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরুন যে 4 বছরও পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করা যাবে, যা সাধারণের জন্য প্রায় অসম্ভব রকম। অর্থাৎ এরকম বিষয় হচ্ছে যে এক্ষেত্রে বছরে আয় কমপক্ষে 40,000 ইউরো থাকতে হবে, অর্থাৎ মাসিক আয় প্রায় 300 ইউরো বা তারও বেশি লাগবে, অথবা মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং ফিনল্যান্ডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সেরকম হলেও হবে, অথবা ফিনিশ বা সুইডিশ ভাষায় উচ্চ দক্ষতা এবং ফিনল্যান্ডে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এগুলো হচ্ছে মূল বিষয়। এর আগে আপনারা ভালো মতোই জানেন, আপনাদের মনে থাকার কথা যে ওয়ার্ক পারমিটে ফিনল্যান্ডে যারা এসেছেন তাদের জন্য 3 মাসের একটি বিতর্কিত বেকারত্ব আইন পাস হয়েছিল আগে। যারা এখানে 2 বছরের নিচে আছেন ওয়ার্ক পারমিট, তাদের কেউ যদি 3 মাসের বেশি বেকার থাকেন, তাহলে তাদেরকে ডিপোর্ট করা বা দেশ থেকে বের করে দেওয়ার জন্য আইন কার্যকর রয়েছে বর্তমান মুহূর্তে। আর 2024 সালে যেই নাগরিকত্ব আইন পাস হয়েছে, সেই নাগরিকত্ব আইনের ফলে এখন নাগরিক হতে হলে, এখানকার ফিনল্যান্ডের নাগরিক হতে হলে একজনকে আগে 5 বছর অ্যাপ্লিকেশন করতে পারতো, এখন 8 বছর এখানে রেসিডেন্ট হিসেবে থাকতে হবে, তারপর অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তবে একটু ব্যতিক্রম হচ্ছে যে ফিনিশ ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকলে, অর্থাৎ উকি টেস্ট বা অন্য কোনো ফিনিশ ল্যাঙ্গুয়েজে কোনো কোর্স বা ডিগ্রি করে থাকলে সে তার ক্ষেত্রে 5 বছর পরে সে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং ফিনিশ নাগরিকের স্বামী বা স্ত্রী হলে 5 বছর অ্যাপ্লিকেশন করতে হবে। এটা হচ্ছে আগের বর্তমান নাগরিকত্ব যে আইন। এর আগে ফিনল্যান্ডে পারিবারিক পুনর্মিলনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশি আয়ের প্রস্তাব করা হয়েছে রেসিডেন্স পারমিট বা নাগরিক যারা আছেন তাদের জন্য, তারপর অপরাধের সাথে জড়িত হলে অথবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হলে তাদের জন্য নাগরিকত্ব তাদের বাতিল করে দিতে পারবে সরকার। এবং আগামী এবছরের শেষে, অর্থাৎ 2025 সালের শেষে বা 2026 সালে দেখা যাবে যে নতুন নাগরিকত্ব আইনের নতুন সংশোধন আনার চেষ্টা করছে পেরুসমালাইনের দল, যারা ইমিগ্রেন্ট বিরোধী দল বর্তমান সরকারে আছে। তারা চাচ্ছে যে নাগরিকত্ব পরীক্ষায় যারা পাশ করতে পারবে, অন্যান্য যে বিধি আছে তার বাইরেও নাগরিকত্ব পরীক্ষার আয়োজন করবে। সেই পরীক্ষায় পাশ করলে তখন তারা অ্যাপ্লিকেশন করতে পারবে নাগরিকত্বের জন্য। এক্ষেত্রে বর্তমানে যে সিভিক ওরিয়েন্টেশন কোর্স বর্তমানে চালু করেছে সরকার এখানকার সোসাইটি, কালচার, ইনস্টিটিউশনকে বোঝার জন্য, সেই সিভিক ওরিয়েন্টেশন কোর্সে পাশ করলে তারা দরখাস্ত করতে পারবে। তো যে সার্বিক যে একটা পরিস্থিতি, ফিনল্যান্ডের পার্মানেন্ট রেসিডেন্স থেকে শুরু করে নাগরিকত্বের যে নতুন বিধিবিধান সরকার চালু করেছে, এটা কিছু নির্দিষ্ট গোষ্ঠীর উপর আক্রমণ করার ক্ষেত্রে যে বিষয়গুলো ব্যবহার করা হয় সরকার অথবা সরকারের অংশীদাররা কিন্তু ঠিক তাই করছেন। যেমন ধরুন, ইমিগ্রেন্ট বিরোধী যারা আছে তারা ঘৃণামূলক বক্তব্য দেয়, তারপর সহিংসতায় প্ররোচনা যোগায়, তারপর ঘৃণার সৃষ্টি করার চেষ্টা করে, প্রকৃত সহিংসতা সৃষ্টি করে, এবং তাদের জীবিকা ও জীবনকে কঠিন করার জন্য বিভিন্ন আইনি উপায় অবলম্বন করে।
সারা ইউরোপে, শুধু ফিনল্যান্ডে না, বর্তমান জোট সরকারের একটি অংশ এই সব কাজই করছে মূলত। শুধু ইমিগ্রেন্টদের বিরুদ্ধেই নয়, বর্তমান সরকার ফিনিশ সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা যে জনগোষ্ঠী আছে তাদেরও বিভিন্ন সুযোগ সুবিধা কমিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে বর্তমান সরকারের একটি বড় পদক্ষেপ। আর এসব ফিনল্যান্ডে বসবাসরত যে লোকগুলো আছে ইউরোপের বাইরে থেকে যারা এসেছেন, বিশেষ করে বাংলাদেশি বা দক্ষিণ এশীয় বা অন্যান্য দেশ থেকে যারা এসেছেন, এরকম শিক্ষার্থী, কর্মী বা ইমিগ্রেন্ট সবার জীবন আরও অনেক কঠিন করে তুলছে দিনে দিনে। তাদের এখানে টিকে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো একটা বিষয় পরিষ্কার আমি বলতে চাই যে ইমিগ্রেন্টরা কোনো কৃতদাস নয়, তারা ট্যাক্স দেওয়ার মেশিন নয়। তারপর তারা গণতান্ত্রিক সমাজে অন্য যে লোকজন আছে তাদের সাথে তাদের সবার মতো ডিসেন্ট জীবনযাপনের, মানবিক জীবনযাপনের রাইট তাদের কিন্তু আছে। কিন্তু বর্তমান সরকার সেই রাইটকে এক ধরনের অস্বীকার করার চেষ্টা করছে। ইমিগ্রেন্টদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে তারা খর্ব করার চেষ্টা করছে, যেটা গণতান্ত্রিক সংস্কৃতির সাথে যায় না। আর গণতান্ত্রিক দেশে মারামারি নয়, বরং আপনার স্বার্থে যেই দলগুলো আপনার কাজ করবে সেই দলগুলোকে যদি আপনি ভোট দেন, সেই দলকে ভোট দেন বা প্রার্থীকে ভোট দেন, তাহলে এর মাধ্যমে আপনি পরিবর্তন আনতে পারবেন, মারামারি করে নয়। কিন্তু বিগত সংসদ নির্বাচন বলেন বা সিটি কাউন্সিল নির্বাচন বলেন, 2021 সালের নির্বাচনে 51.1% ভোটার ভোট দিয়েছেন, তার মধ্যে ফিনিশ না ইন জেনারেল। কিন্তু বিদেশি বা ইমিগ্রেন্ট যারা আছেন তারা উপযুক্ত ভোটার যারা তারা ভোট দিয়েছেন 23%। এবং এর মধ্যে দেখা যাচ্ছে বিগত নির্বাচনে আমরা দেখেছি যে যারা ইমিগ্রেন্ট বিরোধী দলের প্রার্থীকেও কেউ ভোট দিয়েছেন। 2025 সালেও ঠিক একই ঘটনা ঘটেছে, যেটা আপনারা সচক্ষে দেখেছেন হেলসিঙ্কি সিটি কাউন্সিল নির্বাচনে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে রাজনীতি কোনো সার্কাস, রঙ্গমঞ্চ বা বানরের নাচ না। এটি হচ্ছে দুর্বল জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার হাতিয়ার। আগামী 2027 সালের সংসদ নির্বাচন ও পরবর্তীতে যে নির্বাচনগুলো হবে, সেক্ষেত্রে আপনারা যদি ইমিগ্রেন্ট বান্ধব দল এবং তাদের যোগ্য প্রার্থীকে ভোট দেন, তাহলে আপনাদের স্বার্থে তারা ফিনিশ সংসদে এবং সিটি কাউন্সিলে তারা লড়বে। সেক্ষেত্রে তাদেরকে যোগ্য প্রার্থী হতে হবে। যোগ্য প্রার্থী হলে আপনাদের হয়ে তারা লড়তে পারবে। যারা যে জিনিসটা করে সেটা যদি জানতে পারে, তার পক্ষে এটা করা খুব সহজ। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে ঘটনা ঘটছে সেটা আমরা এই মুহূর্তে প্রতিরোধ করতে পারবো না, কারণ হচ্ছে যে সংসদে পেরুসো মোলেনেন এবং তাদের অ্যালায়েন্সের যে দলগুলো আছে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। সংখ্যাগরিষ্ঠতার বলে তারা বিগত 23 সাল থেকে 25 সাল পর্যন্ত অনেকগুলো ইমিগ্রেন্ট বিরোধী আইন করেছে। তো এগুলোর পরিবর্তন করতে হলে আপনাদেরকে উচিত হবে যে ইমিগ্রেন্ট বান্ধব যে দলগুলো আছে তাদের সাথে থাকা, তারা যে কাজগুলো করতে চাচ্ছে ইমিগ্রেন্টদের পক্ষে সেটাকে সাপোর্ট করা এবং তাদের মধ্যে যোগ্য এবং সঠিক ক্যান্ডিডেটকে ভোট দেওয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।